أنا স্বপন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দ্বিতীয়বারের মতো লাইভে অ্যাড হলাম। এর আগে একবার কথা বলেছি। কানেকশনের প্রবলেম হয়েছিল। হ্যাঁ, বের হয়ে গেছিলাম, তারপরেও ঢুকলাম যে যারা ভাই কথা বললো তাদের কথাগুলো শুনলাম। তো কথা এখানে কিছু অ্যাড করার বিষয়টা হলো, আমাদের বাংলাদেশের যে সিস্টেমটা, কোনো সিস্টেমটা আমাদের নিয়মের মধ্যে নেই। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের আমাদের কোম্পানিতে 3টা দেশের নাগরিক এখানে কাজ করে, যেমন বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমার। আমরা যে সময় আইছি ধরেন 6.5 লাখ টাকা আমরা দিয়ে এখানে এসেছি। যারা নেপাল থেকে আইছে তারা আইছে 2.5 লাখ টাকা, মিয়ানমার ওরা ওইরকম 2.5 লাখ টাকা। হিসাব করেন আমাদের দেশের যে সিস্টেমটা এখানে খুবই বাজে, যে এটা বলার মতো না। এখানে ঊর্ধ্বতম কর্মকর্তা যে দেশের দুর্নীতিগ্রস্ত দেশ, সে দেশ কখনো উন্নত জাতি হতে পারে না। যে জাতি দুর্নীতি করবে সে জাতি কখনো উন্নত হতে পারবে না। আমরা প্রবাসে এসেছি, আমাদের কষ্টের রেমিটেন্স আমরা পাঠাই, যেটা অনেক কষ্ট করে প্রবাসী যারা ভাই আছে তারা এখান থেকে পাঠায়। কিন্তু সেটা দেখেন বাংলাদেশ থেকে আবার আমরা যা টাকা পাঠাই তার থেকে দ্বিগুণ টাকা পাচার হয়ে বিদেশে দুর্নীতি হচ্ছে। তাহলে দেশের উন্নত কিভাবে হবে? এটা উন্নত চাওয়াটা একটা বোকামি। আর একটা কথা হচ্ছে, আমরা প্রবাসে আসি যারা 6 লাখ 7 লাখ দেখতে যেরকম টাকা পায় নিচ্ছে দিচ্ছে, কিন্তু আমাদের সঠিক পরিচর্যাটা হয় না। আমরা আসতেছি, অনেকে কাজ পাচ্ছে না। এই যে গত 31-30 তারিখে মে মাসে, আমি যেহেতু কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে একটু বাইরে দূরে থাকি, মানে আপনার 5-7 কিলোমিটার ডিস্টেন্সে, এরকম আমি গেলাম, যাই দেখে রাস্তায় মানুষ শুয়ে আছে। রাস্তায় যে মানে এমন একটা অবস্থা যে কোম্পানি রিসিভ করতেছে না তাদেরকে। আইসে কিন্তু কোম্পানি রিসিভ করছে না। কোম্পানির একটা সিস্টেম যে আমাদের কোম্পানিতে লোক যদি আসে, আপনার 50টা লোক নিতে স্টেপে স্টেপে 1 মাসে বা 1.5 মাসে 15টা 20টা এরকম স্টেপে স্টেপে লোক নিয়ে আসে। তো একটা কোম্পানিতে যদি আপনার 50টা লোক একবার পাঠায়, কোম্পানি রিসিভ করতেছে না, এটা দায় কে নিবে? এই লোকগুলা যারা আইছে মালয়েশিয়াতে, আসে কাজ পাচ্ছে না বা রাস্তায় রাস্তায় শুয়ে থাকতেছে, খাবার নেই, কত কষ্ট তাদের। তারাও এসেছে উন্নত জীবনের আসে, আমরাও যেরকম আইছি তারাও সেরকম আইছে। এর দায়টা নিবে কে? এর দায়টা অবশ্যই সরকার থেকে নিতে হবে। যে সরকারি দুর্নীতিগ্রস্ত সে কিভাবে দায় নিবে? সে নিজেই একটা দুর্নীতির মধ্যে দিয়ে আছে। আমরা ওইটা বলতে চাচ্ছি না রাজনীতিক কথা, কারণ রাজনীতি পরিমণ্ডলে অনেক উচ্চতম লোক আছে, তারা এটা দেখবে। একটা বিষয়, ছোট বিষয় আমরা যদি এক্সাম্পল দিতে পারি, যে বাংলাদেশের যে পুলিশ সুপার ডিআইজি বেনজির আহমেদ, তার দিকে তাকালে বোঝা যায় যে বাংলাদেশ আসলে কোন পর্যায়ের দেশ। ওইটা যে পুলিশের আইজি, তার যে দুর্নীতি, সেখানে আমি দেখলেই বোঝা যায় যে বাংলাদেশটা কোন অবস্থানে আছে। আর আসলে আমরা উন্নত হতে পারবো না, কারণ চেঞ্জ, পুরা বাংলাদেশের কালচার চেঞ্জ করতে যতদিন হবে না ততদিন বাংলাদেশ কখনো উন্নতি হতে পারবে না। এখানে আপনার একটা বাঙালি যদি একটা কোম্পানিতে 10 বছর 20 বছর 25 বছর থাকে, সে আপনার লেভেল হাই করতে পারে না। যে অবস্থানে থাকে সে অবস্থান থেকেই বের হয়ে যাচ্ছে। কিন্তু একটা নেপাল বা মিয়ানমার থাকলে তারা অবস্থান অনেক উন্নতি করে। কারণ নামটা যখন শুনে বাংলাদেশ, তখন আসলে আমাদের উপর, মানে একটা গ্রামে যদি দেখা যাচ্ছে যে 10টা ফ্যামিলি থাকে, তার মধ্যে যে ফ্যামিলিটা ছোট বা নিচু, সেই ফ্যামিলিটা 10টা ফ্যামিলি যেরকম ভাবে দেখে, সেই রকম বাংলাদেশের মানুষও বাইরের কান্ট্রি ওইভাবে দেখে। যখন শুনে ইয়োর কান্ট্রি, হ্যাঁ বাংলাদেশ, তখনই মনে হয় যে না, এর কালচার বা সবকিছুই খারাপ। কারণ এই কখনোই ভালো মাইন্ডসেট বা ভালো লোক হবে না। কারণ ওদের মাইন্ডসেট এমন একটা ঢুকেছে বাইরের দেশে, যে বাঙালিরাই আসলে ভালো না, তারা দুর্নীতি, তারা কাজ করে না, তারা সবসময় মানুষের সাথে বাজে ব্যবহার করে, বা সবকিছু মিলে আমাদের এক্সপেক্ট বা আমাদের যে মূল্যটা পাওয়ার কথা ওটা আমরা কখনোই পাই না। আমাদের আসলে চেঞ্জ করতে হবে নিচ থেকে। আমাদের প্রথমে রাজনৈতিক পরিভাষিক থেকে যারা ঊর্ধ্বতম রাজনীতি আছে তাদেরকে চেঞ্জ না করলে হবে না। আর একটা কথা, শিক্ষা ব্যবস্থা, এই এক ভাই বলে গেল যে আমরা পড়াশোনা করিনি বা চাকরি পাইনি। আমি একটা কথা বলি, আমার বিষয়ে, আমি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে অনার্স 3rd ইয়ার স্টুডেন্ট। আমি
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি, থার্ড ইয়ারে আমি ফর্ম ফিল আপ করার পর আমি মালয়েশিয়াতে আইছি। আমি বসুন্ধরা কোম্পানিতে একটা আমি মার্কেটিং এর চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। তো ওখানে মার্কেটিং এর চাকরি, এটা বলে আমি শেষ করব। আমি পড়াশোনা করছি ব্যবস্থাপনা নিয়ে, আমার বলতে পারে ব্যবসার ক্ষেত্রে বা এরকম বিষয়ে আমাকে প্রশ্ন করবো। আমাকে প্রশ্ন করা হচ্ছে যে পরিমনির স্বামীর নাম কি। মানে এটা একটা হাস্যকর বিষয়। আমি চাকরি করতে আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমি পড়াশোনা করছি ব্যবস্থাপনার উপর, আমার সাবজেক্টটা কি, আমি ওটার উপর প্রশ্ন করেন। করছে আমি করছে যে তুমি কি আমার ইন্টারভিউ নিচ্ছ না আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি। তখন আমাদের আর বলার কিছু না, একটা ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে এভাবে প্রশ্ন করতেছে, এটা কি বলার কিছু আছে? আমার লাইফে পড়াশোনাতে আমি কখনো খারাপ ছিলাম না, যতদূর পড়াশোনা করেছি ইনশাল্লাহ মোটামুটি, তবে ওই লেভেলে যেতে পারিনি। লেভেল কি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের কোনো 100টা ইউনিভার্সিটির মধ্যে আমরা সিরিয়াল থাকতে পারি না। অল পৃথিবীর 1000টা ইউনিভার্সিটির মধ্যে আমাদের ইউনিভার্সিটি সিরিয়াল নাই। ওই ইউনিভার্সিটি পড়ে আমরা কি করবো? আমাদের জ্ঞানের বিকাশ তো আমাদের থাকতেছে না। আপনি একটা হিসাব করে দেখেন, 30% মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিচ্ছে। মানে একটা 100টা যদি চাকরির প্রার্থী থাকে তার মধ্যে 30% আমরা কোটা দিচ্ছি। সেই কোটা থেকে আমাদের কি চাকরি পাওয়ার আদতে আমাদের মেধাবী স্টুডেন্টরা কি করবে? ওখানে একটা মেধাবী স্টুডেন্ট ওখানে কি চাকরি পাওয়ার প্রাপ্য আছে? কখনোই না, কারণ কোটাতে আমাদের পরিপূর্ণ। আমি বিজেপির মাঠ করছি গত 2022 সালে, 100তম মনে হয়, যদি মনে নাই। তো ওখানে মাঠ করতে গিয়ে এখানে দাঁড় করাচ্ছে, এখানে মুক্তিযোদ্ধা কোটা কে কে আছে। আমার ফিটনেস প্রায় 5 ফিট 11 ইঞ্চি। তা আমার হাইট কখনো কম না, আমি সবসময় ফিট ছিলাম। মুক্তিযোদ্ধা কোটায় সাইড করতেছে, তার মানে আমাদের থেকে যদি 17টা নেয় তার মধ্যে 5টা আমাদের কোটায় চলে যাচ্ছে, থাকে 12টা। তার মধ্যে 12টা 10টা ঘুষ দিয়ে ঢুকতেছে, 10টা 12টায় ঘুষ দিয়ে আমাদের দেশে চাকরি ঢুকতেছে। একটা চাকরি করতে গেলে একটা বিজেপি চাকরি করতে আমাদেরকে 20 লাখ টাকা দিতে লাগে। তাহলে আপনি হিসাব করে নেন। তো ওটা বাদ দিলাম যে চাকরি যারা ভাই করবি তোরাই কর,